এভরিওয়ান, ওয়েলকাম টু ইভিএস অ্যাচিভার্স। তো আজ আমি নিয়ে এসেছি আরও বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের সাথে, যেগুলো ডিসকাস করব। তো নেক্সট কোয়েশ্চেন, আমরা আগের দিন পড়েছিলাম নয়েজ পলিউশন, তার কি দিয়ে মাপা হয় এটসেট্রা। তো আজ আমরা পড়ব হচ্ছে পিরামিড, রাইট? তো দ্য পিরামিড অফ দ্য নাম্বার ইজ ইনভার্টেড ইন দ্য কেস অফ, তো নাম্বার অফ পিরামিড অফ নাম্বার কখন ইনভার্টেড হয়, কখন আপরাইট হয়, তো সেগুলো জেনে নেওয়া দরকার, কারণ এগুলো বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কম্পিটিটিভের জন্য। পিরামিড থেকে কোয়েশ্চেন এসেই থাকে। তো পিরামিড অফ নাম্বার ইনভার্টেড কখন হবে? তো এখানে অ্যান্সার হবে ফরেস্ট ইকোসিস্টেমের ক্ষেত্রে। তো ইনভার্টেড পিরামিড হয় ট্রি ইকোসিস্টেম বা ফরেস্ট ইকোসিস্টেম। আর আপরাইট কখন হবে? গ্রাসল্যান্ডের ক্ষেত্রে। অর্থাৎ গ্রাসল্যান্ডে কী থাকবে? অনেক প্ল্যান্টস, তাকে ঘিরে থাকবে হার্বিভোর্স, তারপরে থাকবে হচ্ছে কার্নিভোর্স। তো এভাবে কী হবে? নাম্বারটা ডিক্রিজ করবে, তো আপরাইট পিরামিড হবে এরকম। আর ইনভার্টেড পিরামিড হচ্ছে ঠিক উল্টোটা, অর্থাৎ এখানে প্রডিউসার কম হবে, দেন আস্তে আস্তে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি কনজিউমার ইনক্রিজ করতে থাকবে। তো সেক্ষেত্রে হয় ইনভার্টেড পিরামিড। এবার পিরামিড অফ নাম্বার গেল, এবার পিরামিড অফ বায়োমাসটা কী? তো বায়োমাসের ক্ষেত্রে কী হয় যে পিরামিড অফ বায়োমাস বলতে বোঝায় টোটাল মাস অফ দ্য অর্গানিজম অ্যাট ইচ টপিক লেভেল। প্রত্যেকটা টপিক লেভেলে অর্গানিজমের মাস কতটা, সেটা ইন্ডিকেট করা হচ্ছে বায়োমাসকে। তো ইনভার্টেড কখন হয়? অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের ক্ষেত্রে। তো ইনভার্টেড কেন হয় অ্যাকোয়াটিকের ক্ষেত্রে? এরকম ইনভার্টেড হয় কারণ কি এখানে যে প্রডিউসারগুলো থাকে, অর্থাৎ ছোটো যে পানা, কচুরিপানা, তো তাদের সংখ্যাটা অনেকটা কম হয়, তাদের মাসও অনেকটা কম হয়। তো তারপরে থাকে হচ্ছে ছোটো মাছ, বড় মাছ, এভাবে ধরো একটা হাঙর। তো এইভাবে কি হয়, তো তাদের নাম্বারটা ইনক্রিজ করছে, মানে প্রডিউসার থেকে কনজিউমারের দিকে বায়োমাসটা ইনক্রিজ করছে। তো সেক্ষেত্রে হয় ইনভার্টেড পিরামিড। আপরাইট কখন হয় বায়োমাসের পিরামিড? আপরাইট হয় টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের ক্ষেত্রে। আচ্ছা, আর পিরামিড অফ এনার্জি, তো এনার্জি পিরামিড অলওয়েজ আপরাইট হয়, এটা কখনো ইনভার্টেড হয় না। এটা অবশ্যই মনে রাখবে যে পিরামিড অফ এনার্জি অলওয়েজ আপরাইট, কারণ ফ্লো অফ এনার্জি ইচ টপিক লেভেলে যেতে থাকে, একের পর এক লেভেলে ট্রান্সফার হতে থাকে। আসছি নেক্সট কোয়েশ্চেনে। কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য কল্ড গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাইঅক্সাইডকে গ্রিন হাউস গ্যাস কেন বলা হয়? তো কার্বন ডাইঅক্সাইড কী করে, যে সানলাইটটা আমাদের সূর্য থেকে আসছে সেটা তো আমাদের আর্থে এসে পৌঁছায়, কিন্তু যাওয়ার সময় কি হয়, এই কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, এই সমস্ত গ্যাসগুলো যাদেরকে বলা হয় গ্রিন হাউস গ্যাস, তো তারা সেই তাপটাকে আর যেতে দেয় না, আটকে রেখে দেয়, অর্থাৎ ট্র্যাপ করে রেখে দেয়। তো সেই জন্য কী হয় যে আমাদের আর্থের যে টেম্পারেচার সেটা বাড়তে থাকে, এর জন্য গ্লোবাল ওয়ার্মিংও হয়। তো কার্বন ডাইঅক্সাইড কী করে যে দে অ্যালাউ সানলাইট, অর্থাৎ শর্ট ওয়েভ ইনফ্রারেডকে আসতে দেয়, বাট ট্র্যাপ দ্য আউটগোয়িং লং ওয়েভ রেডিয়েশন, তো লং ওয়েভ রেডিয়েশনকে যেতে বাধা দেয়। যেমন এরকম আরও গ্যাস কয়েকটি হলো, যেমন মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লুরোকার্বন, পারফ্লুরোকার্বন, সালফার হেক্সাফ্লোরাইড, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড। তো এটার অ্যান্সার কী হবে? অপশান এ বলেছে দেখো, ট্রান্সপারেন্ট টু সানলাইট বা ট্র্যাপস হিট, ট্রান্সপারেন্ট টু হিট বা ট্র্যাপ সানলাইট, ইউজ গ্রিন হাউস গ্যাস টু ইনক্রিজ প্ল্যান্ট গ্রোথ, ট্রান্সপারেন্ট টু বোথ সানলাইট অ্যান্ড হিট। তো ট্রান্সপারেন্ট টু সানলাইট বাট ট্র্যাপস হিট। আসছি নেক্সট কোয়েশ্চেনে। রামসার সাইট অফ ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলের রামসার সাইট কোন ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। তো আমরা সবাই জানি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড একটা রামসার সাইট। তো টোটাল রামসার সাইট কতগুলো আছে? 98। তো সব থেকে বেশি রামসার সাইট আছে তামিলনাড়ুতে। ওয়েস্ট বেঙ্গলের যে লার্জেস্ট রামসার সাইট
সেটা হচ্ছে সুন্দরবন, যেটা 2019-এ রামসার সাইটের আন্ডারে এসেছিলো। অ্যান্ড 1987-এ একে বলা হয়েছিল কি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবনকে। চিল্কা লেক আর কেওলাদু ন্যাশনাল পার্ক সব থেকে আগে লিস্টে রামসার লিস্টে আসে, সেটা হচ্ছে 1981-এ কেওলাদু ন্যাশনাল পার্ক রাজস্থানের, আর উড়িষ্যার চিল্কা লেক। এবার আসছি নেক্সট কোয়েশ্চেনে। ক্লোরোফ্লোরোকার্বন ইজ ইউজড ইন, তো ক্লোরোফ্লোরোকার্বন কোথায় ইউজ করা হয়? আমরা সবাই জানি রেফ্রিজারেটরে ইউজ করা হয়, কারণ কি এরা ঠান্ডা করে, তাই তো, কুলিং অ্যাক্টিভিটি দেখায়। এয়ার কন্ডিশন, পারফিউম, তো এখানে কি হবে? অল দ্য অ্যাবভ হবে। তো মেনলি ক্লোরোফ্লোরোকার্বন যেটা, সেটা রেফ্রিজারেটরের ক্ষেত্রে ইউজ হয়, বাট কিছু কিছু জায়গায় যেমন এরোসোল স্প্রে, হেয়ার স্প্রে, ডিওডোরেন্ট, এগুলোর ক্ষেত্রে ইউজ হয়। আসছি নেক্সট কোয়েশ্চেনে। সালফার ডাইঅক্সাইড স্মগ ইজ নোন অ্যাজ, তো সালফার ডাইঅক্সাইড স্মগকে বলা হয় অবভিয়াসলি লন্ডন স্মগ। ভোপাল স্মগ তো হবে না, ভোপাল গ্যাস ট্র্যাজেডি এটা তো MICর জন্য হয়েছিল, মিথাইল আইসোসায়ানাইড। লস অ্যাঞ্জেলেস স্মগ হচ্ছে যেটা নাইট্রাস অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড যেগুলো থেকে হয়, মেনলি নাইট্রোজেনের কম্পাউন্ড থেকে। কলকাতা স্মগ তো কিছু নয়। তো মেন কম্পোনেন্ট কি লন্ডন স্মগে? সালফার ডাইঅক্সাইড, কোল্ড ওয়েদার, পার্টিকুলেট ম্যাটার। তো এটাকে লিথাল স্মগ বা রিডিউসিভ স্মগও বলা হয়। তো এটা কখন হয়েছিল লন্ডনে? 1952-তে। আচ্ছা, এখানে যে লাস্ট অপশান ছিল লস অ্যাঞ্জেলেস স্মগ, তো লস অ্যাঞ্জেলেস স্মগ কোথায় হয়েছিল? 1943-তে লস অ্যাঞ্জেলেস বলে যে জায়গা, সেখানেই হয়েছিল। টেম্পারেচার ইনভার্সন দ্যাট ট্র্যাপ দ্য পলিউটেন্টস, এর মেন কম্পোনেন্ট কী কী ছিল? নাইট্রোজেন ডাইঅক্সাইড, ভিওসিস, ওজোন, সানলাইট, এবং এগুলো মিলে তৈরি করেছিল প্যান, অর্থাৎ পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। অনেক সময় প্যানের ফুল ফর্মও চলে আসে, তো এগুলো অবশ্যই ভালো করে দেখে নেবে। আসছি নেক্সট কোয়েশ্চেনে। হুইচ অফ দ্য ফলোয়িং রেডিয়েশন ইজ দ্য মোস্ট ডেট্রিমেন্টাল টু হিউম্যান বিং, তো এখানে হবে কি অ্যান্সার? গামা রে, অপশান সি, রাইট। তো আলফা পার্টিকেল কী করে? আলফা পার্টিকেলের আয়োনাইজিং পাওয়ার সব থেকে বেশি, এরা সেলকে ডিস্ট্রয় করে, DNA ডিস্ট্রয় করে। বিটা পার্টিকেল কি? বিটা পার্টিকেল মোর পেনিট্রেটিং দ্যান দ্য আলফা পার্টিকেল, তো আলফা পাস করতে পারে না কোনো একটা স্ক্রিনের ভিতর দিয়ে, বাট বিটাটা পাস করে যায়, এবং লেস ড্যামেজ দ্যান আলফা, রাইট। তো DNA বিকজ the ionizing they produce are more widely spread. Then gamma are the radiation hazard for the entire body, কারণ এটা পেনিট্রেট করে যেতে পারে বডির ভিতর দিয়ে। So gamma rays have so much penetrating power that several inches of dense material like lead or even few feet of the concrete may be required to stop them. তো এখানে অপশান ছিল আলফা, বিটা, গামা, এক্স-রে, তো এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে গামা রে, রাইট। দেন আসছি নেক্সট কোয়েশ্চেনে। দ্য কম্পাউন্ড হুইচ ইজ ইউজড ইন দ্য রেফ্রিজারেটর, তো রেফ্রিজারেটরে কোন কম্পাউন্ডটা ইউজ হয়? CCl2F2, এর নাম কি? ডাইফ্লুরোমিথেন, ঠিক আছে। তো ক্লোরোফ্লোরোকার্বন যেগুলো, সেগুলো নন টক্সিক, নন ফ্লেমেবল গ্যাস। এরা কোথায় ইউজ হয়? মেনলি এরোসোল ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে, স্প্রে বানানোর জন্য, ফোম, প্যাকেজিং মেটেরিয়াল, সলভেন্ট এবং রেফ্রিজারেটরের ক্ষেত্রে ইউজ হয়, কুলিং করার জন্য মেনলি। দেন নেক্সট কোয়েশ্চেনটা দেখে নাও, এয়ার পলিউশন কজেস, তো এয়ার পলিউশনের ফলে কী হয়, এফেক্টটা কী সেটা বলেছে। তো গ্লোবাল ওয়ার্মিং, রেসপিরেটরি প্রবলেম, সয়েল এরোশন, নান অফ দ্য অ্যাবভ। তো এখানে অ্যান্সার হবে রেসপিরেটরি প্রবলেম, কারণ গ্লোবাল ওয়ার্মিং আমি আগেই বলেছি যে ওই CFCs, কার্বন ডাইঅক্সাইড, এগুলো কী করছে? গ্লোবাল ওয়ার্মিং করছিল, গ্রিন হাউস গ্যাস যেগুলো। সয়েল এরোশন তো আলাদা টপিক, এয়ারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তো এখানে অ্যান্সার হবে রেসপিরেটরি প্রবলেম, রাইট। তো এয়ার পলিউশনের এফেক্ট কী কী হয় হিউম্যান বডিতে? তো এক্ষেত্রে লাংসের যে ফাংশন সেটা কমে যায়, ক্রনিক ব্রঙ্কাইটিস দেখা যায়, নিউমোনিয়া, অ্যাজমা এগুলো হয়, কার্ডিওভাস্কুলার ডিজিজও হয় এয়ার পলিউশন থেকে। এবং আর কি কী হয়, যে চিলড্রেন যারা আছে তাদেরও
আস্তে আস্তে ধীরে ধীরে প্রবলেম দেখা দিচ্ছে এয়ার পলিউশনের ফলে, যেমন PM2.5, PM10, সেগুলো কী করে যে আমাদের লাংসের ভিতরে ডাইরেক্ট ঢুকে যাচ্ছে এবং ডিপোজিশন হচ্ছে, তো তার ফলে আমাদের প্রবলেম দেখা দিচ্ছে। এছাড়াও প্রেগনেন্ট উম্যান যারা আছে তাদের ক্ষেত্রেও প্রবলেম হচ্ছে এয়ার পলিউশনের ফলে। এফেক্টস অন প্ল্যান্ট, তো প্ল্যান্টের কী কী এফেক্ট পড়ে? আমরা তো সবসময় হিউম্যানের কথাই বলে যাই, তো প্ল্যান্টের ক্ষেত্রেও কিন্তু এফেক্টটা পড়ে এয়ার পলিউশনের জন্য। যেমন ক্লোরোসিস, অর্থাৎ যে পাতা সেটা হলুদ হয়ে যায়, ইয়েলো হয়ে যায়। রিডিউস দ্য ফটোসিনথেসিস রিডিউস হয় এবং তাদের গ্রোথটা কমে যায়। ওজন কী করে, ওজন যেহেতু একটা অক্সিডেন্ট হিসাবে কাজ করে, তো এটা লিফ টিস্যুকেও ড্যামেজ করে। আসছি নেক্সট কোয়েশ্চেনে, এটাই লাস্ট কোয়েশ্চেন। দ্য হার্ডনেস অফ দ্য ওয়াটার ইজ এস্টিমেটেড বাই। তো হার্ডনেস মাপা হয়, আমরা EDTA দিয়ে ট্রাইটেশন করি হার্ডনেসের, EBT ইন্ডিকেটরকে ইউজ করে। তো হার্ডনেসের ক্ষেত্রে মনে রাখতে হবে 2 ধরনের হার্ডনেস হয়, একটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস, একটা পার্মানেন্ট হার্ডনেস। তো টেম্পোরারি হার্ডনেস বয়েলিংয়ের মাধ্যমে রিমুভ করা যায়, জলকে ফোটালেই সেক্ষেত্রে টেম্পোরারি হার্ডনেস রিমুভ হয়ে যায়। অর্থাৎ টেম্পোরারি হার্ডনেস কী থেকে হয়, তো টেম্পোরারি হার্ডনেস ইজ কজড বাই ডিজলভ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম বাইকার্বনেটস অর কার্বনেটস, রাইট। অ্যান্ড পার্মানেন্ট হার্ডনেস হয় ওই ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের ক্লোরাইড বা সালফেট যে ফর্মে থাকে সেই ফর্মগুলো থেকে। রিমুভ বাই ওয়াটার সফটনার, রিভার অসমোসিস অ্যান্ড আয়ন এক্সচেঞ্জ। তো মেনলি পার্মানেন্ট হার্ডনেসের জন্য এই সমস্ত কেমিক্যালস প্রসেস ইউজ করা হয়। তো এই ছিল আজকের কোয়েশ্চেন্স। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে আরও কোয়েশ্চেন্স নিয়ে পরের একটি ভিডিওতে। থ্যাংক ইউ।